আগামী বছরে দেশবাসী একটা রাজনৈতিক সরকার দেখতে পারবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এই কথা জানান। অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই জানিয়ে ওয়াহিদুদ্দিন বলেন, উন্নত দেশে থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান রয়েছে। গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ এখন ভারতের মাধ্যমে স্নায়ুযুদ্ধ করে বাংলাদেশকে অস্থির করার পায়তারা করছে। আর বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। জাতীয় প্রেস ক্লাবে পিপলস পার্টি আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলো গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ভারতে গণতন্ত্র রয়েছে কিনা এমন প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগ এখন ভারতের মাধ্যমে শ্রেণী যুদ্ধ করে বাংলাদেশকে অস্থির করার পায়তারা করছে। দেশের মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশের মানুষ যখন তাদের মানবাধিকার ফেরত পাওয়া এবং যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায়, আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান 18 বছর গণ অভ্যুত্থানের সপক্ষে কাজ করেছেন। বাংলাদেশ কখনো বিশ্বের কারোর কাছে মাথা নত করে না। ভারতের কাছে গণতন্ত্র শিক্ষার কোনো কারণ নাই। ভারত একমাত্র দেশ যারা হিন্দু ছাড়া চোখে আর কোনো জাতি দেখে না। আর এদিকে সকালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় বান ইনস্টিটিউটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, পলাতক হাসিনা দেশের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক অপপ্রচার ও তাদের মায়াকান্না কোনো কাজে আসবে না। অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি, তাতে মনে হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম, যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করে। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চলছে। সকাল 10:30টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা উবায়দ ইসলাম রিঙ্কু এর সভাপতিত্বে কর্মশালায় ফরিদপুরের 5টি বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে বিকেলে সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জিদ আলম। সকালে চট্টগ্রামের শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে একথা বলেন সাজ্জিদ আলম। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের পরিবারের অর্থ সহযোগিতার চেক তুলে দেওয়া হয়। এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব। শুধুমাত্র একটি জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোসর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। সকালে জেলা রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক সদস্য। ভোরে গোলা বারুদ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ান। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক ও চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাটুলি সীমান্তে বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচার, ষড়যন্ত্র, সীমান্তে হত্যার বিরুদ্ধে সর্বধর্মীয় প্রতিবাদ প্রবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে জুড়ি থেকে আরও তথ্য জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর ভারতীয় যে গণমাধ্যম সহ ভারতীয়রা ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে বিগত কয়েকদিন যাবৎ ভারতের গণমাধ্যম এমন অপপ্রচার করছে যার প্রতিবাদে বাংলাদেশের যে মানুষরা রয়েছে তারা ইতিমধ্যে ফুঁসে উঠেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বটলি যে ইমিগ্রেশন আছে সেখানে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই বিজিবির যে সদস্যরা তারা সতর্ক অবস্থানে আছেন। এজন্য আছেন যে তাদের পিছনেই এখানে যে বাংলাদেশের বিশেষ করে জুড়ি উপজেলার সর্বদলীয় যে মানুষজন রয়েছেন তারা আজ সকাল থেকে আসলে ভারতের বিভিন্ন গণমাধ্যম সহ ভারতীয়রা যে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধে সকাল থেকে সেখানে প্রতিবাদ সমাবেশ চলছে। প্রতিবাদ সমাবেশে শুধু যে বাংলাদেশের নাগরিক সবাই এসেছেন তেমনটা কিন্তু নয়। সেখানে যাদের কথা বলা হচ্ছে যে বাংলাদেশে সেখানে হিন্দু ধর্মের সবাইকে অত্যাচার করা হচ্ছে, সেই যে হিন্দু ধর্মের যে নেতাকর্মীরা অর্থাৎ বিভিন্ন যে পুরোহিত সহ সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন যে আমরা বাংলাদেশে শান্তিতে আছি, আমাদেরকে নিয়ে যাতে ভারতীয়রা অপপ্রচার না করে সে আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া এই সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য আমরা দেখেছি যে গতকাল থেকে আসলে বিজিবির পক্ষ থেকে তারা সতর্ক অবস্থান আছেন এবং তারা যাতে এই যারা প্রতিবাদকারী তারা যাতে বিজিবির অর্থাৎ শূন্য রেখা যাতে না যেতে পারেন সেজন্য আমরা দেখেছি যে সকাল থেকে বিজিবি সতর্ক অবস্থানে আছেন। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের জুড়ি উপজেলার বটলি চেকপোস্ট থেকে সর্বশেষ। মনিরুল, আপনাকে ধন্যবাদ। মাদারীপুরে প্রতিদিনই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মৌসুমে আক্রান্ত ছাড়িয়েছে 1200। সরকারি হাসপাতালগুলোতে নতুন নতুন রোগী ভর্তি হলেও সচেতন নন রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে বাসা বাড়ির বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে বংশ বিস্তার করছে এডিস মশা, ছড়াচ্ছে রোগবালাই। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট। মাদারীপুর নতুন শহরের বাসিন্দা আলমগীর কাজী 2 দিনের জ্বর নিয়ে জেলায় সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা করানো হলে ধরা পড়ে ডেঙ্গু। টানা 6 দিনেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। একই অবস্থা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকার অটো চালক রানা হাওলাদারের। শরীরের প্রচণ্ড জ্বর, তার সাথে কাঁপুনি, মাথা ব্যথা নিয়ে ছুটে আসে 250 শয্যা জেলা সদর হাসপাতালে। 5 দিন ধরে আমার কোনো পরিবর্তন হয় না, চিকিৎসা করে তো কোনো পরিবর্তন হয় না। ডেঙ্গু ধরা পড়ছে, ডাক্তারে বলছে ফরিদপুর না ঢাকা নিয়ে যাবে।
ডেঙ্গু জ্বর হয়েছে, এখন আমরা তো এখানে চিকিৎসা করলে ভালো হইতো। আমার ছেলে ঢাকা রেফার করছে। আমার এই যে ডেঙ্গু বলছে, ডেঙ্গু রোগী এই জায়গায় রাখে বলে ওদিকে, তারপরে বললো যে এত সিরিয়াসলি না, এই জায়গায় থাক। আর ওই যে ডেঙ্গু রুমে কোনো লোক নাই। জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন ডেঙ্গু রোগী। চিকিৎসা নিতে আসা ভর্তি হওয়া রোগীরা মশারি ব্যবহার করছে না, মানছে না নিয়ম কানুন, রয়েছে নানা অজুহাত। মাদারীপুরে যে ড্রেন আছে বা এগুলো বেশিরভাগ পরিষ্কার করে না। বাসাবাড়ির ময়লা আবর্জনা বিভিন্ন রাস্তায় জমা করানোর কারণে ওইখানেই দেখা যায় বিভিন্ন ধরনের মশা মাছি জমে। শুধু হাসপাতাল না, শুধু হাসপাতাল পরিষ্কার রাখলে হবে না। এইখানে যদি পৌরসভার কথা বলেন, পৌরসভার পরিষ্কার রাখতে হবে, আপনার নিজের ঘর পরিষ্কার রাখতে হবে। বাসাবাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি, বদ্ধ ড্রেনে মশার উপদ্রব বেশি হচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। পৌর কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও ঔষধ ছিটানো সহ নানা কার্যক্রম চলমান রয়েছে। মশার উপদ্রব বাড়ছে দেখতে পাচ্ছি, সেই জন্য মশারি ব্যবহার করতে হবে। দিনে বা রাতে যখনই ঘুমাই তখন যেন মশারি ব্যবহার করেন। হয়তো 3টে বা 4টে বা 5টা ওয়ার্ডে পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো আছে, পাশাপাশি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো একযোগে আমরা হয়তো আমাদের কার্যক্রমটা পরিচালিত করতে পারব। বর্ষা মৌসুম শেষ হলেও মাদারীপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই রোগের উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক না হয়ে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর বাতাসে শীতের আগমনী বার্তা। ঘুম থেকে উঠেই হাতে পায়ের ত্বকে অনুভূত হচ্ছে টান টান শুষ্ক অনুভূতি। রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঘিরে থাকছে দেশের বিভিন্ন জেলায়। শীতের এমন আগমনী বার্তায় সুর মেলাচ্ছেন আবহাওয়াবিদরাও। আজ নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাচ্ছেন রাকিব হাসান। শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। সারা দেশে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানী সহ দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। এই শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে, আর শীত অনুভূত হতে পারে এ মাসের মধ্যভাগ থেকে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। 15 তারিখ বা তার পরবর্তী সময়ে শৈত্যপ্রবাহটা আসতে পারে এবং সেটা মাঝারি থেকে তীব্র হওয়ার সম্ভাবনাটা কম। মাঝারি মানে প্রায় 6 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে তাপমাত্রা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের কিছু অংশ জায়গায়। যেটা আমরা শীতের যে প্রকোপটা সেটা সাধারণত আমরা 6 তারিখের পরে কিছুটা টের পাবো, 15 তারিখের পরে। কারণ ঢাকা ওখানে যদি 6 বা তার কাছাকাছি চলে আসে, ঢাকার তাপমাত্রা 12 কাছাকাছি বা 15 কাছাকাছি চলে আসতে পারে, এতটা প্রভাব পড়বে না। সারা দেশে আগামী 72 ঘন্টায় রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। পশ্চিমাংশে এখনও শীত ওরকমভাবে নাই, এখন তেঁতুলিয়া মিনিমাম টেম্পারেচার আসছে। আর কিছুদিন পরে দেখা যাবে যে চুয়াডাঙ্গার আশেপাশে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মিনিমাম তাপমাত্রা চলে আসতে পারে। এই চুয়াডাঙ্গা বা রাজশাহীর কিছু অংশ যদি তাপমাত্রাটা মিনিমাম যখন আসে, তখন সেই ধাক্কাটা আমাদের ঢাকা বা তার আশেপাশে কিছুটা পড়ে। এই জন্য ঢাকায় থেকে আপনি কখনো বুঝবেন না যে শীতের প্রকোপটা ওরকম শুরু হয় না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সাথে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, আর এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান আবহাওয়ার পূর্বাভাসে। গত 24 ঘন্টায় শুক্রবার ভোর 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা 30.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে, আর সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর জেলায়। এদিকে এরই মধ্যে শীত যেন জেঁকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। গত সপ্তাহ জুড়েই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। বুধবার ভোর 6টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মুন্সিগঞ্জে আলুর বাজারে অস্থিরতা কাটছেই না। সংকট দেখিয়ে হিমাগার থেকে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 64 টাকায়, আর কয়েকটি হাত বদল হয়ে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা দরে। এবছর আলুর আবাদ করতে গিয়েও অন্যান্য বছরের তুলনায় 3 গুণ মূল্যে কিনতে হচ্ছে আলুর বীজ। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে জেলার সক্রিয় 58টি হিমাগারে এখনও 31,000 মেট্রিক টন খাবার আলু মজুদ রয়েছে। তবুও সংকট দেখিয়ে মজুতদাররা হিমাগার থেকে 64 টাকার কমে আলু বিক্রি করছে না, যা খুচরা বাজারে 75 থেকে 80 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। সবকিছুর দামে বেশি, সারের দাম বেশি, জমির দাম বেশি, আলুর দামও বেশি, বিছনের দাম বেশি, বদলিমুলির দাম বেশি। আমরা চাষ করি, এখানেও প্রায় দ্বিগুণ খরচ। এদিকে নতুন করে আবাদের জন্য জমি প্রস্তুত করছেন কৃষক, কিন্তু গত বছর হল্যান্ডের বীজ আলু প্রতি বক্স যেখানে 8 থেকে 10,000 টাকা পেয়েছে, সেই বাক্স এবার কিনতে হচ্ছে 30,000 টাকায়। হিমাগারে সংরক্ষিত বীজ আলুর 50 কেজির বস্তা এবার দ্বিগুণ দামে 5,000 টাকায় কিনতে হচ্ছে কৃষকদের। সারের দামও বেড়েছে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা। অনেক ডাবল। আমরা একটা আইডিয়া করছিলাম যে এবছর হয়তো আলুর দাম একটু বেশি, হয়তো 15,000 যাইতে পারে। বর্তমানে যে পরিস্থিতি, আপনার 2 কানি জমিন করতে হলে গেল বারকা করছিল 4 লক্ষ টাকা, এবার লাগবে 7 লক্ষ টাকা। 1100, 1200, এবার 1800 টাকা সারের বস্তা আনছি এবার। না, সামনে আর পোষাবো না, আর যদি এই বাজার যদি না থাকে তো আর পোষাবো না আমাকে। দাম নিয়ে ডিলাররা তথ্য গোপন করছেন, দাবি করছেন ব্যবসায়ীরা। এবি কোম্পানি বেচতেছি 12,000 টাকা, আর আলবাস্টন রুসেট বেচতেছি 15,500 টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, জেলায় খাবার ও বীজ আলুর কোনো সংকট নেই। বীজ আলুতে সরকার নির্ধারিত দাম না থাকায় ডিলাররা এর সুবিধা নিচ্ছে বলেও দাবি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেছি, অভিযান পরিচালনা করে আমরা কিন্তু কৃষকদেরকে এবং যারা আলু ব্যবসায়ী তাদেরকে বলেছি যে আলু অবশ্যই ন্যায্য মূল্যে বিক্রয় করতে হবে এবং পাকা রসিদ প্রদান করতে হবে। এখনো আমি বলবো যে আমার ইতিমধ্যে যেটা বললাম যে 5,000 হেক্টরের মতো হয়ে গেছে, বাকি যেটুকু আছে নিশ্চয়ই অনেক কৃষকরা সংগ্রহ করে ফেলেছে এবং কোল্ড স্টোরে এখন পর্যন্ত 31,000 হেক্টরের টনের বেশি মজুদ আছে। আলুর বাজারের পাশাপাশি বীজ আলুর দাম পর্যবেক্ষণ না করলে ভবিষ্যতে আলুর দাম আরও বাড়তে পারে মনে করেন আলু চাষিরা। ডিএস কমল, মাই টিভি।